গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ঘড়িতে বাজে 11টা 15। অনেকটা বেলা থেকেই ব্লগটা শুরু করছি, যেহেতু 12টা এখনও বাজেনি, তাই তোমাদের সবাইকে মর্নিং জানালাম। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আমি বন্ধুরা স্নান করে চলে এসেছি। আজকে আর সকালবেলা করিনি, এই সকালবেলা খাওয়া দাওয়ার পরে কিছু কাজকর্ম সেরে আর কি এই স্নান করে এলাম। এসে এই যে রেডি হচ্ছি। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে বন্ধুরা। সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। তো বন্ধুরা আমি দেখো রেডি হয়ে গেছি, আর এখন চলে যাব রান্নাঘরে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। স্নান করে এসেছি, তাই মুখে কিছু দিতে হয়, তাই একটা এই যে পুজো দেওয়া নকুলদানা থাকে, এই কৌটো একটা নকুলদানা মুখে দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। সবজি রেডি আগে থেকেই করে রেখেছিলাম, কুমড়ো শাক কেটে রেখেছিলাম। এই যে কুমড়ো শাক চচ্চড়ি হবে আর কি। কয়েকটা চিংড়ি মাছ, রসুন ফোড়ন, কালো জিরে ফোড়ন দিয়ে, লঙ্কা চিড়ে দিয়ে আর নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে, মানে ভেজে নিয়ে আমি কুমড়ো শাকটাকে দিয়ে দিয়েছি। ধরে হয়ে গেছে খেলা শুরু। আর এখানে মিনি আমার রান্না দেখছে বসে বসে, ওর বাচ্চারা ঘুমিয়ে পড়েছে আর কি। ঘড়িতে প্রায় 12টা মতো 10 মিনিট বাকি। চলে এসেছি এ ঘরে, কুমড়ো শাকটা বসিয়ে দিয়ে এক ফোড়নেই দিয়ে, এখন আমি রান্নাবান্না বেশিরভাগই আর কি এক ফোড়নেই করি। তো এখানে মশলা হচ্ছে, রান্না করব হাঁসের ডিমের ঝোল আর কি। মশলা করে নিয়ে চলে এসেছি এ ঘরে, আর মিনি সমানে কথা বলে যাচ্ছে, মেয়েও মাও করছে আমাকে দেখে। কথা না বলে তো আর থাকা যায় না, তাই কথা বলতেই হয়, যতই যাই হয়ে যাক না কেন। আর আমি এখানে যে কুমড়ো শাকটা বসিয়ে দিয়ে গেছিলাম, তো শাক দিয়ে একটু তো জল বেরোবে, আর আমিও একটু জল দিয়েছিলাম, আলুটা ডাঁটাটা সেদ্ধ হবে আর কি। তো আলুটা সেদ্ধ হয়ে গেলে ঝোলটা একটু কমিয়ে নিয়ে কুমড়ো শাকটাকে নামিয়ে দেবো। একটু চিনি দিয়ে দিয়েছি আর কি, মিষ্টি মিষ্টি ভালো লাগে শাক পাতা আর কি। তো আমি এখানে বন্ধুরা শাকটা হচ্ছে আর কি। আর তারপরে বললাম হাঁসের ডিম রান্না করব। দিদি নিয়ে এসেছিলো হাঁসের ডিম, জানো আমার দিদির হাঁস আছে। তো সেই হাঁসের ডিম সেদ্ধ করেছি, নারকেলের দুধ দিয়ে রান্না করব। মশলা বলতে আদা দিয়েছি, কাঁচা লঙ্কা আর জিরে বাটা করে নিয়েছি, আর নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম, নারকেলটাও মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে এসেছি, যাতে নারকেলের দুধটা ভালো বেরোয় আর কি। অল্প করেই একটু নারকেল কুড়িয়েছি আর কি। তো আমি এখানে মানে আলু দেবো না ভেবেছিলাম, কিন্তু ভাতে আলু সেদ্ধ দিয়েছিলাম, আধখানা আলু থেকে গেছে, তা ভাবছি ওটা ঝোলেই দিয়ে দিই, কারণ ডিমের ঝোলে আলু পেলে বাবানেরও ভালো হবে আর কি। তো আধখানাই আলু আর কি, একটা আলুর অর্ধেক। আর এখানে ডিমগুলো ভালো করে একটুখানি লম্বা লম্বা করে চিড়ে নিচ্ছি, যাতে ওর মধ্যে ঝোল, নুন ঝোল মশলাগুলো আর কি ঢোকে। তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় সাবধানে থেকো, আমার সাথে থেকো।
তো চলো আমি একটু দাঁড়িয়ে পড়লাম, কারণ রান্নাবান্নার আগে তো অনেক কাজই গুছিয়ে নিয়েছিলাম, সবজি কাটা থেকে শুরু করে ভাত রান্না তো আগেই হয়েছিল, খেয়ে এসেছি একটু জানো আলু সেদ্ধ আর ডিম দিয়ে, খেয়ে তারপরে আর কি কাজবাজ সেরে স্নান করে রান্নাঘরে ঢুকেছি। তো তোমাদের বলি, গর্ভবতী অবস্থায় সব মায়েদেরই ওজনটা বেড়ে যায়, কিন্তু তার বদলে আমার কেন ওজনটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এই প্রেগনেন্সিতে আমার 3 বার মাত্র ওয়েট মাপানো হয়েছে। তো প্রথমবার ওয়েটে আমার ওজন হয়েছিল বন্ধুরা 59 কেজি, মানে আগে থেকেই অলরেডি আমার 62 কেজি ওজন ছিল, তখন মাপতে গিয়ে দেখি 59 কেজি হয়েছে। তারপরের মাসে যখন আমি ওয়েট মাপাতে গেলাম তখন দেখলাম 58 কেজি। তো গর্ভবতী অবস্থায় মায়েদের ওজন তো বাড়ে, কিন্তু আমার ওজন তো আস্তে আস্তে কমে যাচ্ছে, কেন জানি না, বুঝতে পারছি না। তো যাই হোক, আমি এখানে দেখো নারকেলের দুধটা ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। কিছুটা জিরে তেলে ভেজে তুলে রেখে সেই তেলে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েও যে মশলাটা আমি করে নিয়েছিলাম ওকে ভালো করে কষিয়ে নিয়ে আমি নারকেলের দুধটা দিয়েছি। তারপরে ঝোলটা ফুটে উঠলে আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। বেশ একটু মিষ্টি মিষ্টি এই ডিমের ঝোলটা হয় খেতে, আর ভালো লাগে আর কি, মিষ্টি মিষ্টি হলে। নারকেলের দুধ দিয়ে নামানোর সময় জিরে বাটা দিয়ে নামিয়ে নিয়েছি। ডিমের ঝোলটা রান্না করতে করতে ভাবলাম যে রাতে তো বাবানের বাবা রুটি খাবে, তাহলে কুমড়ো শাক দিয়ে আর ডিমের ঝোল দিয়ে তো রুটি খাওয়া সম্ভব নয়, একটু একটু খেতে পারবে, কিন্তু একটু আলু ভাজা করে রাখি। তাই আবার যেই ভাবনা সেই কাজ, কিছুটা আলু কেটে নিলাম আর তেল গরম করে কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে সাদা আলু ভাজা হবে আর কি, কারণ বাবানের বাবা জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা খেতে ভালোবাসে, আমি আবার পেঁয়াজ দিয়ে আলু ভাজা খেতে ভালোবাসি। তো যাই হোক, আজকে ওর বাবার মতনই করব, হলুদও দেবো না, সাদা সাদা আলু ভাজা হবে জিরে ফোড়ন দিয়ে। তো আলু ভাজাটা বসিয়ে দিয়ে যে কটা বাসন বেরিয়েছে ভাবছি মানে গ্যাসটা একটু আস্তে করে দিয়ে আমি বাসনগুলো মেজে নেব, কারণ ওর বাবার আবার বেশি তেল মানে একদমই পছন্দ নয় তরি তরকারি ভাজা পোড়াতে। যখনই কিছু রান্না করতে যাই বা বলে তখনই বলবে কম তেলে ভাজা করবে। কম তেলে কি সব হয় বলো বন্ধুরা? আমি কিন্তু অনেক বেশি তেলে কখনোই রান্না করি না, কম তেলেই করি। তারপরেও যতই কম দিই না কেন, কিছুই মানে বলবে এটা ভাজো তো, তখন আবার বলবে কম তেলে ভাজবে। তো যাই হোক, ভাজা পোড়া কিন্তু জল দিয়ে করা যায় না। আমার একটু হাসি পেয়ে গেল আর কি ভয়েস দিতে এসে, তো ওই জন্য আর কি তোমাদের বলছি কম তেলে ভাজা হবে, গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে হবে। বাসনগুলো মেজে নিয়ে চলে যেহেতু রান্নাবান্না হয়ে গেলে গ্যাস ওভেন গরম থাকবে, গরম অবস্থায় ভালোভাবে মুছতে পারবো না, তাই আগে থেকে আমি গ্যাস ওভেনটাকেও ভালো করে মুছে নিলাম বলতে কোনো রকম নেতা ভিজিয়ে রেখেছি, ওটাকে চারি সাইড মুছে পরিষ্কার করে নিলাম। আর আলু ভাজাটা আর একটু নেড়ে চেড়ে দিয়ে যাবো বাসনগুলো মাজতে। আর বাবান তো বারে বারে আসছে, মা তোমার কত দূর রান্না, বেশ একটু সময় লেগে গেল, আলু ভাজাটা এক্সট্রা হলো। তো দেখো আমার অবস্থা দেখো, আবার একটু তেল দিয়ে দিলাম। তো চলো এবার বাসনগুলো মেজে নিই। আর বাসনগুলো মেজে আর কি এইদিকে জলও ভরা হচ্ছে কলে, জল ভরে গামলাতে ঢালছি আর কি, এইভাবে টেনে টেনে নিয়ে আসছি। এখন আর ভালো বালতি টালতিগুলো আর হাতে চাগিয়ে তুলে নিয়ে আসি না আর কি, যতটা আর কি সাবধানে কাজ করা যায় ততটাই ভালো। আলু ভাজাটা নামিয়ে নিয়েছি, লাল লাল করে আলু ভেজে নিয়েছি। আর
গ্যাস ওভেনটা আবার একটু নেতা দিয়ে বুলিয়ে নিচ্ছি আর কি। এখন আর সাবান দেবো না, গরম আছে। আর এদিকে সমস্ত বাসন মেজে দেখো পুরো ওই টেবিলটা বাসনে ভর্তি হয়ে গেছে। তো কি যে বাসনগুলো আমার লাগে না, দিদি আগের বার মানে কদিন আগে এলো না, একবেলা ছিল আর কি, একটুখানি সময় অনেকগুলো বাসন মেজে দিয়ে গেছিলো। তো ভাবছি এক্সট্রা বাসনগুলো একটা বস্তা ভরে রেখে দেবো। তো ওই ভাবনাতেই আছে, করা আর হচ্ছে না কিছুতে। তো যাই হোক, দেখি কখন তুলে দিই। এখানে রাখলে তো আবার উপর থেকে নোংরাও পড়ে আর কি। তো সব বাসনগুলো উপর করে দিলাম। আর বাকি আছে আর কি রান্নার কড়াইটা মাজার। মানে কতবার যে বাসন মাজতে হয় দিনে তার কোনো হিসেব নেই। এ ঘরের কাজকর্ম মতো একদম কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না থেকে শুরু করে। ঘড়িতে বাজে ওই প্রায় 1:35 মতো বাজে আর কি। আজকে রবিবার, আর তোমরা আজকের ব্লগটা আজকেই পাবে আর কি। মাঝে মধ্যে ওই যে একদিন গ্যাপ করে দেওয়া হয়, ব্লগ বানানো হয় না কুড়েমির জন্য, তাই আর কি এরকম অবস্থা হয়। বাবানের বাবা আবার এই যে সবজি কিনে নিয়ে এসছে। কী নিয়ে এসছে চলো তোমাদের বের করে দেখাই। তো এক এক করে বের করে নিই, তারপরে আর কি তোমাদের দেখাচ্ছি। তো ভাবলাম এগুলো একবারে টিভিতে ঢুকিয়ে রাখি, তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে খেতে বসবো। তাই সব ব্যাগ থেকে বের করে নিয়ে ব্যাগটা ফাঁকা করি আর কি। তো এখানে নিয়ে এসছে দেখো মৌসুম্বি লেবু আছে বেশ কয়েকটা, মানে বেশ অনেকগুলোই আছে। এখানে আছে ভেন্ডি, আর আছে এখানে তরুলি, আর আছে এই যে আমড়া। তো আমড়া দিয়ে তো টকের ডাল খেতে ভালো লাগবে, আমরা দেখেই মনে হলো টকের ডাল করব। রান্নাবান্নাগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। আলু ভাজা, আজ দুপুরে হয়েছে আলু ভাজা, কুমড়ো শাক চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, আর হয়েছে হাঁসের ডিমের কারি। বাস খেতে বসে পড়েছি। ঘড়িতে বাজে বন্ধুরা 2:10। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও বলছি বন্ধুরা, তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো। আজকের ব্লগটা এই পর্যন্ত, আসছি আগামীকাল আবারও।